বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ঘনিয়ে আসছে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 28 এপ্রিল, এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে শুরু করেছে নির্বাচন নিয়ে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা অনেকের মধ্যে দানা বাঁধতে শুরু করেছে। বেগম জিয়া নির্বাচনী প্রচার অভিযানে আছেন বেশ কয়েকদিন ধরে, এবং তিনি যে কদিন বেরিয়েছেন প্রচার অভিযানে প্রতিদিনই কোথাও না কোথাও হামলার শিকার হয়েছে তার গাড়ি বহর, এবং এতে করে কারো কারো মনে হচ্ছে যে এটি কি সরকার চাইছে কিনা যে বিএনপি নির্বাচন থেকে সরে যাক, যদিও সরকারের পক্ষ থেকে এটি বিএনপির নাটক বলে অভিহিত করা হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে নানান বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে তৃতীয় মাত্রার অতিথি আমার বায়ে বসে আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সূচনায় যে কথাটি আমি বললাম সেটি হয়তো যৌক্তিক বা অযৌক্তিক আমি জানি না, উপস্থাপনাটা এভাবেই করতে হলো আমাকে। আপনার কি মনে হয় যে এই নির্বাচনটিকে ঘিরে কোনো ধরনের অনিশ্চয়তা কি শেষ পর্যন্ত আছে? কারণ অনেকেই মনে করেন যে নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কি হবে না, বিএনপি শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না, বিএনপি না থাকলে তার এই নির্বাচনের সম্পর্কে ভাবমূর্তিটা কি তৈরি হবে শেষ পর্যন্ত, নানা রকমের সংশয় মানুষের মধ্যে আছে। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এই যে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে যে হামলা হচ্ছে প্রতিদিন সেটি নাটক, আবার বিএনপি এটি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করছে। কোনো কোনো গণমাধ্যম সরকার সমর্থিত ছাত্র সংগঠনের কারা কারা এর সঙ্গে যুক্ত তাদের ছবি ছাপতে শুরু করেছে। মামলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আবার বিএনপির পক্ষ থেকে পাল্টা মামলা হয়েছে। সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তৃতীয় মাত্রার মাধ্যমে দর্শকদের কাছে আমার যে অভিমত সেটি পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার আশঙ্কা যেটা করেছেন, আমি মনে করি আশঙ্কা করার মতন পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে নেই। কারণ বিরোধী দল বলছি, মানে সাবেক বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত 90 দিনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের যে মোমেন্টামটা সেটা তারা আমার দৃষ্টিতে এবং দেশবাসীর দৃষ্টিতে তারা লুজ করেছে। এবং বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন ছাড়া তাদের জন্য এই পরিস্থিতি থেকে, এই রাজনৈতিক যে ডেডলক চলছে, এ থেকে বেরিয়ে আসা আমার মনে হয় না সম্ভব হবে। সুতরাং নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই, কিন্তু শঙ্কা সেটা হচ্ছে নির্বাচন পরবর্তীকালে নির্বাচনের ফলাফল কি দুই জোট কি মেনে নেবে কিনা, অথবা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি নির্বাচন উত্তর যেই নির্বাচনে আসার আগে, নির্বাচনী শিডিউল ঘোষণা করার আগে যে সহিংসতা তারা যেভাবে করে উস্কে দিয়েছেন সেটির দিকে তারা ফিরে যাবেন কিনা, সেটা হচ্ছে আসলে মূল শঙ্কা বলে আমি মনে করছি। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনটি বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, এক হলো বিএনপি নির্বাচনে থাকবে কিনা, দুই নির্বাচন ছাড়া উপায় ছিল না বিএনপির, আর তৃতীয় হলো সহিংসতা। সহিংসতা সম্পর্কে আমি বরাবরই এক কথাই বলে আসছি যে সহিংসতা যারা করেন তারা কারা সেটাকে চিহ্নিত করতে হলে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এর উপরে সুনিশ্চিতভাবে বা স্পষ্টভাবে কোনো কিছু বলা আমাদের মতো মানুষদের পক্ষে সম্ভব না, বা যুক্তিসঙ্গত কারণে আমাদের ঢালাওভাবে মন্তব্য করাটাও অন্যায়। একটি ঘটনা ঘটার পরে স্বাভাবিকই পুলিশ সেটাকে মামলা হবে, তদন্ত করবে এবং পুলিশই নিশ্চিত করবে যে এই ঘটনার সাথে কারা জড়িত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে আমরা যারা রাজনীতি করি, আমরা এই সকল বিষয়ে মন্তব্য করার সময় স্বাভাবিকভাবে যতটা দায়িত্বপূর্ণ থাকি, ওই সকল সময় অতটা দায়িত্বের পরিচয় আমরা দিতে পারছি না। বিএনপি নির্বাচনে থাকবে কিনা এবং বিএনপি নির্বাচনে কেন আসলো এখন,
আমরা বারবার বলেছি, এখনো বলি, আমি আজও বলছি আপনাদের মাধ্যমে, বিএনপির এই যে নির্বাচনে আসাটা তাদেরই আন্দোলনের একটি অংশ। বর্তমান সরকার তারা দাবি করছে যে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছে। আমরা বারবার বলেছি এ দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় বসায়নি। সুতরাং এই যে আন্দোলন, আমাদের এই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতখানি যেখানে যেভাবে কথা বলেছে এবং দলের সকল দায়িত্বপূর্ণ নেতা তারা সবসময় বলেছেন যে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা লক্ষ্য করেছি এটাকে অন্যায়ভাবে উস্কানি দিয়ে নানা রকম পরিস্থিতির তৈরি করেছে, যেটা দুঃখজনক। এবং এটার জন্য কারা দায়ী এটা সাধারণ মানুষই বিবেচনায় নেবে। বিএনপি নির্বাচনে কেন আসলো? বিএনপি নির্বাচনে এই কারণে আসছে যে আমরা বারবার বলেছি যে বর্তমান সরকার যারা ক্ষমতায় তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নন। সুতরাং বিএনপি চায় দেশে একটি শান্তিপূর্ণ, অবাধ, সকলের গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ অথরিটির মাধ্যমে একটি জাতীয় নির্বাচন হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারা তাদের সরকার নির্বাচন করবেন। একটা অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে বসে জনগণের সরকার দাবি করবে, বিএনপি এই দাবির সাথে একমত হতে পারছে না বলেই আন্দোলন করছে। আমাদের আন্দোলন আমরা ছেড়ে আসিনি, এখনো আন্দোলন আছে আমাদের। নির্বাচনে এসছি এ কারণে, আমাদের এই যে জাতীয় নির্বাচন, একটি গণতান্ত্রিক সরকার জনগণ নির্বাচন করার যে দাবি এবং আন্দোলন, সেটা কতটা যুক্তিসঙ্গত এটা প্রমাণ করার জন্যই আমরা এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি। অর্থাৎ এই নির্বাচনে জনগণ যদি ভোট দিতে পারে, সরকার যদি কোনো রকম স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারী মনোভাব গ্রহণ না করে এবং নির্যাতন না চালায়, আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি, তাহলে জনগণ স্বাভাবিকভাবেই সরকারের বিরুদ্ধে নীরবে ভোট দিবে। আর এই ভোট দিতে পারাটাই হলো এই যে সরকারের প্রতি যা সাধারণ জনগণের অনাস্থা যে আমরা দাবি করে আছি সেটা প্রমাণিত হয়। জনগণ ভোট দিতে পারবে কি পারবে না সেটি নিয়ে আপনার মধ্যে কোনো সংশয় আছে কিনা? কারণ আপনারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে কিনা? আপনারা আপনাদের প্রধান দাবি ছিল যে নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে 4 দিনের জন্য সেনা মোতায়েন করা হবে, তো যেটিকে অবশ্য আপনার দলের পক্ষ থেকে সাধুবাদও জানা হয়েছে। তো এটি তো একটা বড় অগ্রগতি, যদিও এখন আবার আপনারা বলছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে সেনাবাহিনীকে। নির্বাচন কমিশন অবশ্য মনে করে না যে সেটির কোনো প্রয়োজন আছে। দেখুন, আপনি যে কথাটা বলেছেন সেনাবাহিনী দাবিটা এখন শুধু বিএনপির নয়, বা আমরা যারা সেই দাবি তো পূরণ হয়েছে, আমি সেই কথাই বলছি যে এটা শুধু বিএনপির দাবি নয়। এখন যে সময় আমরা অতিবাহিত করছি, সময়ের দাবি হলো এই নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি। কারণ 3 বারের প্রধানমন্ত্রী যখন নির্বাচন প্রচারণায় আসেন তখন সরকারের ঊর্ধ্বতন মহলের উস্কানিতে তাদের সংগঠনের নেতা কর্মীরা যখন 3 বারের প্রধানমন্ত্রীর গাড়ির বহরে আক্রমণ করে পুলিশের উপস্থিতিতে এবং নিরাপদে তারা চলে যায়, মামলা করতে যাওয়ার পরে এই ঘটনাকে অবলম্বন করে তখন দেখা গেল সরকার দলের বা সরকারের উঁচু মহলের উস্কানির কারণে অপর একটি মামলা দিয়ে অপরাধ এবং নিরপরাধ এই দুইটা বিষয়কে একই অবস্থানে নিয়ে আসার যে অপকৌশল, এই অবস্থাগুলি আসলে প্রমাণ করে যে নিরপেক্ষ নির্বাচন হতে হলে জনগণ যদি তাকে সত্যি করতে জনগণকে যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয় তাহলে কেবলমাত্র সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া সম্ভব না। এখন সেনাবাহিনী যদি শুধু গাড়িতে আসে আর নির্বাচনের দিন তার ইচ্ছা মাফিক এখানে ওখানে অনিয়ম দেখবে, চলে যাবে, কোনো রকম ইন্টারফেয়ার করবে না, তাহলে আমার মনে হয় সেনাবাহিনীর সেই উপস্থিতি, অর্থাৎ এই নামমাত্র উপস্থিতি, সাধারণ মানুষের যে দাবি, সেনাবাহিনীর আসলে এখানে উপস্থিতিটা ইফেক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে। কোনো অপরাধীকে কোনো অপরাধ প্রবণতা তাদের সামনে যখন উপনীত হবে বা উপস্থিত হবে তখন সেনাবাহিনীর কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাহলেই জনগণ, আমরা এবং সাধারণ মানুষ ভোট দেওয়ার বিষয়টা যে শঙ্কা আমরা অনুভব করছি এই শঙ্কা থেকে মুক্ত হব এবং সেনাবাহিনীকে নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছে সেই বিষয়টিও আমাদের কাছে অতিমাত্রায় গ্রহণযোগ্য হবে। ব্যারিস্টার চৌধুরী,
আমি এখানে প্রথমে বলতে চাই যে সেনাবাহিনীর উপস্থিতির বিষয়টিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবজেকশন কিন্তু প্রথমে ছিল না। একটি রাষ্ট্রীয় বাহিনী র্যাবের পক্ষ থেকেই বলা হয়েছিল যে বর্তমানে সেনাবাহিনীর যে ইফেক্টটা নির্বাচনে পড়ার কথা ছিল সেটা র্যাব বা অন্যান্য বাহিনী দ্বারা পূরণ করা সম্ভব হবে। তবুও নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, র্যাবের দিক থেকে এটি বলা সমীচীন কিনা? র্যাব বা পুলিশ র্যাবের পক্ষ থেকে তাদের যে রিসোর্স বিবেচনায় তারা মনে করেছেন যে তারা সেনাবাহিনীর মতন নিরপেক্ষভাবে তাদের যে রিসোর্সটাকে ডিপ্লয় করা সেটা তারা করতে পারবেন, সেটা তারা তাদের অভিমত দিয়েছে। একটা যে কোনো বাহিনীর প্রধান কিন্তু তাদের অভিমত দিতে পারেন। আলটিমেটলি সিদ্ধান্তটা নেবেন হচ্ছেন আমাদের নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত সঠিক নিয়েছেন যে সেনাবাহিনীর উপস্থিতি জনমনে একটা সাহসের সঞ্চার করবে, এবং সেই সাহসের কারণে নির্বাচন যে সুষ্ঠু হওয়ার যে দাবিটা সেটা পূরণ হবে বলে নির্বাচন কমিশন মনে করছেন। এখন ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ক্ষেত্রে যে বিএনপি থেকে যে দাবিটা উঠে এসছে, আমি মনে করি সেটা কিছুটা সাংঘর্ষিক এই জন্যই যে সেনাবাহিনী তো আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা বাহিনী, এবং তার যে লিমিটেশনস গুলো আছে সেখানে তাকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়, সেনাবাহিনীকেই আলটিমেটলি কিন্তু আপনি বিতর্কিত করছেন মানে সম্পূর্ণ সার্বিক অবস্থা বিবেচনায়। কারণ নির্বাচনে একটা পক্ষ বিজয়ী হবে, সরকার সমর্থিত জোটের প্রার্থী হয়তো বিজয়ী হবেন, বা 20 দলীয় জোটের বা যে কোনো কমিউনিস্ট পার্টির সমর্থিত প্রার্থীও জয়ী হতে পারেন, কিন্তু দায়টা যেন সেনাবাহিনীর দিকে যেন সেটা না পড়ে, সেজন্য আমাদের সবারই দল মত নির্বিশেষে সবারই উচিত যে আমাদের সেনাবাহিনী আমাদের শৌর্যবীর্যের প্রতীক, তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখাটা এটা আমি মনে করি রাজনৈতিক, এবং এটা আমাদের একটা রাজনৈতিক দায়িত্ব, এবং এই দায়িত্বটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দায়িত্বটা আমি মনে করি না সঠিকভাবে পালন করছেন। কারণ পূর্বেও আমরা দেখেছি নানান ঘটনাচক্রে বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে জড়িয়ে নানান ধরনের মন্তব্য তিনি করেছেন গত 5 বছরের বিগত সময়কালে, সরকারের সময়কালে, এবং সেগুলোর রিপারকেশন গুলো কিন্তু ভালো হয়নি। কারণ সেনাবাহিনীকে উস্কে দেওয়ার একটা সবসময় একটা প্রচেষ্টা ছিল বলে আমি মনে করি বেগম খালেদা জিয়ার। আমাদেরকে কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে, কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করলে কিন্তু আমাদের কারো লাভ হবে না। এখন জিনিসটা হচ্ছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল ছাড়া কিন্তু চট্টগ্রামে 2010 সালে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু হয়েছিল, এবং তার পরবর্তীতে বা সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি যেগুলোতে ইনফ্যাক্ট মানে অন্তত 50% সিট, তারা 50% আপনার স্থানীয় সরকারগুলোতে তারা নির্বাচিত হয়েছিল, সেখানে তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, সেখানে তো সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট ওভাবে ছিল না। তো প্রশ্ন হচ্ছে আমার, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন কমিশনকেই শক্তিশালী করার জন্য এবং দেশের যে সরকারের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে নিরপেক্ষভাবে ডিপ্লয় করার জন্য সেনাবাহিনীকে সবখানে ব্যবহার করাটা আমি মনে করি না সমীচীন। কারণ আলটিমেটলি আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়ভার নিতেই হবে, যেই কারণে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার যে কারণে বাতিল হয়ে গিয়েছে, যে অগণতান্ত্রিক একটি সরকারের সেটা বলেছেন, এবং আমাদের সাংবিধানিক যে ধারার সাথে সেটা মিলে না, সাংবিধানিক আদর্শের সাথে মিলে না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। ঠিক অনুরূপভাবে সেনাবাহিনীকে যদি আপনি বিতর্কিত করেন, ঠিক যেমনি করে তত্ত্বাবধায়ক সরকার আমার সুপ্রিম কোর্টকে বিতর্কিত করেছিল, ঠিক তেমনি করেই আমি সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রক্রিয়া থেকে এবং সেই ইচ্ছা থেকে আমরা মনে করি আমাদের প্রত্যেক রাজনৈতিক দলকেই বিরত থাকা উচিত। এবং বর্তমানে যেহেতু বিগত সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল, সেই ধারাবাহিকতা থেকে আমি মনে করি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো দূরের কথা, আমি মনে করি তাদের ডিপ্লয়মেন্টেরও আসলে ওরকম প্রয়োজন নেই। কিন্তু তবুও নির্বাচন কমিশন মনে করেছেন যে সেটা করলে বোধহয় নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়টা বিতর্কিত হবে না, তারা করেছেন। কিন্তু এর বেশি আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আর যদি এটা করা হয় তাহলে আমি মনে করব যে দেশের একটি ইম্পর্টেন্ট বাহিনীকে আমরা বিতর্কিত করার পরিকল্পনা করছি। থ্যাংক ইউ। দেখুন, বাংলাদেশের যত উন্নয়ন কাজ হচ্ছে এই সরকার এবং অতীতের সরকারের আমলে, বেশিরভাগ উন্নয়ন কাজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে কাজগুলো দেশে হয়েছে, রোড,
কালভার্ট, ব্রিজ, এগুলায় সেনাবাহিনীর কি অবদান এটা কিন্তু জাতির সবাই জানি। এত সকল উন্নয়ন কাজ, এত সকল কিছুতে জাতির যে কোনো দুর্যোগ মুহূর্তে ঝড় ঝান্ডা যখন আসে জাতির, তখন কিন্তু সেনাবাহিনী সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। তারা জনগণের সাথে মিশে। সেনাবাহিনীর ভাবমূর্তি যদি এ সকল কাজের বিনষ্ট না হয়, তাহলে নির্বাচনে যখন সরকারের ঊর্ধ্বতন মহলের, আমি ওই কথা যাওয়ার আগে আরেকটা কথা বলি, এখনো র্যাবকে নির্বাচন কমিশন আহ্বান করেনি যে আপনারা একারাই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পালন করুন। এই নির্বাচন কমিশনের আহ্বানের আগেই স্বেচ্ছায় কেন তারা বলতেছে শুধু আমরাই পারবো? আর আপনি জানেন যে র্যাব একটা বিতর্কিত সংগঠনে রূপান্তরিত হয়েছে ইদানিংকালে। আমি র্যাবের পক্ষে বিপক্ষে বলার জন্য নয়, আমি এটাই জন্য বলছি যে বর্তমান বাস্তবতা হলেই যে র্যাব অনেক বিতর্কিত অবস্থায় উপনীত। র্যাব যতক্ষণ পর্যন্ত তার পূর্বের ভাবমর্যাদায় ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত র্যাবের প্রতি আস্থা রাখা খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় বলেই আমার কাছে প্রতীয়মান হয়। সরকারের অনেক ঊর্ধ্বতন মহল নির্বাচন কমিশনের সাথে যারা নির্বাচন ফেয়ার চায় তারা দাবি করেছে সেনাবাহিনীর উপস্থিতি। নির্বাচন কমিশন বারবার বলেছে আমরা দেখব, পরিস্থিতি ওয়াচ করব, যদি দরকার হয় আমরা সিদ্ধান্ত নিব, সরকারের কাছে চাইব, এবং সংবিধানের অনুসারে নির্বাচন কমিশন সরকারের কাছে যা চাইবে সরকার তা দিতে বাধ্য। তাহলে নির্বাচন কমিশন যেখানে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিয়েছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য, সরকার এটার বিরোধিতা করার কি কারণ? তাহলে দেশের সকল উন্নয়ন কাজে যখন সেনাবাহিনীর অংশগ্রহণ সেনাবাহিনীকে বিতর্কিত করে না, তাহলে এই সেনাবাহিনী একটা নির্বাচনে যখন কোনো সরকার বা সত্তার সমর্থিত দলের প্রার্থীদের পক্ষে যখন সন্ত্রাস করতে চায়, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা হয় দেশের মানুষের বৃহৎ স্বার্থে, এই একটি কাজ করলে কেন সেনাবাহিনী এতটা বিতর্কিত হবে বলে ওনারা ধারণা করছেন? আমি বলবো, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং তাদের এই বক্তব্যটা বরং আমি এখানে মনে করি এটা ওনাদেরই ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আমার। আপনি দেখেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতিমধ্যে বলেছে সেনাবাহিনীর দরকার নেই। আর আমার বন্ধু যে কথাটা বলেছেন, আমি সবিনয়ে ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার অনেক সুনামের মধ্যে একটা সুনাম হলেন তিনি অনেক অল্প কথা বলেন। তিনি মানুষকে চেষ্টা করেও খুব কর্কশ বা কটু কথা বলে আঘাত বা আহত করতে পারেন না। আমি আজকে আমরা টেলিফোন সংলাপ শুনেছি, আমি সেখানে কর্কশ ভাষায় কে কথা বলেছেন সেটা আমি আপনাকে বলবো, বেগম খালেদা জিয়া বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কখনো আপত্তিকর কোনো মন্তব্য করেননি। এটা আমি অত্যন্ত দায় দায়িত্বের সাথে আপনাকে এবং দেশবাসীর কাছে আমি বিনয়ের সাথে নিবেদন করছি। বেগম খালেদা জিয়া কখনো, কারণ বেগম খালেদা জিয়া জানেন এই সেনাবাহিনীর সাথে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এবং জাতিগতভাবে যে একটা ঐক্যবদ্ধ, একটা সবচেয়ে কঠিন একটি আস্থা এবং বিশ্বাস জড়িত, এটা কখনো বেগম খালেদা জিয়া ভুলছেন বলে আমার মনে হয় না। তবে আমি যে কথাটা আমি বলি, টেলিফোন সংলাপের কথা বলছেন তো আপনি, বেগম খালেদা জিয়ার কথাগুলো অনেক দৃঢ়চেতা ছিল। আপনারা সরকার মিডিয়াকে ব্যবহার করে ওই বিষয়গুলোকে কর্কশভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু আমি আপনাকে বলছি মুখ থেকে বেরিয়েছে, আমি আপনাকে বলছি তার মুখ থেকে সরকার তো বাধ্য করেনি কর্কশ ভাষায়। আমি বলছি যে ওই কথাগুলো কর্কশ ছিল না, ওটা দৃঢ়তা প্রকাশ করেছেন তিনি, কর্কশ কথা ছিল না সেগুলা। তো এখন বিষয়টা হলো এই, এর প্রমাণ তো আমাদের মিডিয়ার কাছে আছে, এটা আপনি তো আপনার অবস্থান থেকে দেখেছেন। মানে এখন আপনি মনে করছেন কর্কশ, উনি মনে করছেন এবং এটা আমি আর আপনি কি মনে করছি সেটা দিয়ে চলবে না। বেগম খালেদা জিয়ার দেশের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোন আলাপের সবিস্তারে সরকার বা দেশের প্রধানমন্ত্রী নিয়ম নীতিকে উপেক্ষা করে সেটাকে পত্রিকা এবং টেলিভিশনে প্রচার করেছিলেন, যা নিয়ম বহির্ভূত হয়, যুক্তিসঙ্গত। কিন্তু আমার কাছে ওটা বিষয় না। বেগম খালেদা জিয়ার ওই বক্তব্যের পরে কেবলমাত্র আপনি যে দলের সদস্য, আপনার দল ছাড়া এদেশে আর যারা রাজনীতি করে, আপনি কি কখনো শুনেছেন বেগম খালেদা জিয়ার সেই বক্তব্যকে সমালোচনা করতে? দেখেননি। শুধু আপনার দল, দেশের সুশীল সমাজ থেকে শুরু করে দেশের, আমি আপনাকে আবারও বলছি, দেশের সুশীল সমাজ একটি ডায়লগের জন্য আন্তরিকতার সাথে তারা
প্রচেষ্টা চালিয়েছেন এবং আন্তরিকভাবে আশা করেছেন। যখন এই ডায়ালগ যখন হয়নি, সন্তান মৃত্যুবরণ করলেন, যখন দেশের প্রধানমন্ত্রী তার গেটের থেকে ফেরত আসলেন, সেটাকে কি আপনি কর্কশ ব্যবহার বলবেন? আমি আপনাকে আপনি রূঢ় ব্যবহার বলবেন? আমি আপনাকে সেটা তো উত্তর প্রমাণ আমাদের কাছে থ্যাংক ইউ আছে। সো মাচ। আপনি আমাকে এই প্রশ্ন করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে গিয়েছিলেন, আমি ওই দিন ওই অফিসের দোতলায় বসে দেখেছি, উনি গাড়ি থেকে নেমেছেন, আমি দেখেছি। সেখানে দায়িত্বশীল কেউ যদি থাকতো, আমি থেকে দেশের প্রধানমন্ত্রীকে বিতাড়িত করা। আমি আপনাকে আবারও বলছি, ওখানে অনেক দায়িত্ববান মানুষ ছিলেন। বেগম খালেদা জিয়া তার ছেলেকে হারিয়ে আপনারা জানেন অচেতন ছিলেন। তিনি চৈতন্যে থাকার মতো অবস্থা ছিল না, এটা আমার যে বেশি ওইখানে আর কেউ জানে না, যেহেতু আমি নিজে শারীরিকভাবে উপস্থিত ছিলাম। আমি অত্যন্ত বিচলিত। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন, এই সংবাদ আমি প্রথম টেলিভিশন ওই অফিসে দেখি এবং দেখার পর আমার আশেপাশে সবাইকে আমি যখন বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, আমাদের একটু প্রস্তুতি নেওয়া দরকার ওনাকে। এবং শুধু তাই না, আমাদের অফিসের সামনে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন, তাদেরকে আমরা আমাদের অবস্থান থেকে বলার চেষ্টা করেছি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এইরকম একটা অবস্থার মধ্যে উনি কি করে গাড়ি থেকে নামবেন বা ওনার নামাটা তো নিরাপদ মনে হচ্ছে না আমাদের কাছে। আমি আপনার কথার উত্তর দিচ্ছি। আমরা যখন মনে করলাম যে ওইখানে দলীয় কোনো নেতাকর্মী থাকলে তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া উচিত, আর আমরা সরিয়ে দিতে না পারলেও মাননীয় প্রধানমন্ত্রী কোনো জায়গায় যাওয়ার পরে প্রথম তার উপস্থিতি নিশ্চিত হওয়ার আগে তার নিরাপত্তা রক্ষার্থে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি আজকে পরিতাপের সাথে আপনাকে এবং দেশবাসীকে বলছি, সেই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে উদাসীনতা আমার কাছে প্রতীয়মান হয়েছে, যদি আমি ভুল না করে থাকি, আমি আপনাকে উত্তর দিয়েছি। উনি খালেদা জিয়ার অফিসে গেছেন, অর্থাৎ ওই দিন আমাদের মনে হয়েছে যে উনি যে অবস্থায় এখন উনি এখানে এসে নামলেন, ওই অবস্থাটা আমাদের কাছে বিব্রতকর মনে হয়েছে। কেন আমি সেই কথার উত্তর দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মাতৃত্বের ভাই আমি জানি মা তার সন্তান হারিয়েছে। আমি জানি উনি যখন ওনার হাজবেন্ড, প্রধানমন্ত্রীর হাজবেন্ড যখন মারা যায় বেগম খালেদা জিয়ার সামনে, আমি ওনার স্বামীর বাড়িতে গিয়েছিলাম। সেইখানে দরজায় তালা না, আমি ওটা বলছি না, শোনেন আমি কথা বলে দিচ্ছি, আপনি আমাকে 1 মিনিট ধৈর্য ধরে শুনেন, আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। আমরা যখন নিজেরা চেষ্টা করলাম যে দলীয় লোকজন ওখানে থাকলে তাদেরকে আমরা সরিয়ে দেব এবং জানি নির্বিঘ্নে উনি ঢুকতে পারেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে আমরা যখন ভিতর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলাম, আমরা মানে কি আমি দোতলা থেকে সামনে একটু চলে আসি, বিশেষ করে ব্যারিস্টার মওদুদ সাহেবকে আমি অনুরোধ করেছি, স্যার আপনি সামনে অগ্রসর হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি আপনি জানেন যে আমাদের ওই যে অফিসের বাইরে তালাবন্ধ ছিল। আর আপনি বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, উনি তো অচেতন ছিলেন। ওনার বাড়িতে ওই সময় কে আসছে? আপনি বলছেন যে বাইরে থেকে তালাবন্ধ, 100% তালাবন্ধ ছিল। আমরা বহুবার চেষ্টা করেছি। আমরা উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় কারা তালাবন্ধ করলো সেটি আপনার জানা উচিত যে ওই অফিসটা তখন পুলিশের নিয়ন্ত্রণে। আমি ওই দিনও সেদিন খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছি। আপনারা তো ঢুকেছেন, প্রচুর লোক সেদিন ওই ভবনে ঢুকেছে। জি, আমরা ঢুকেছি, তখন তো তালাবন্ধ না, তালা খোলা ছিল, কিন্তু পুলিশ আমাদেরকে চেক করতো। আচ্ছা, কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন শুনলাম আমরা, এবং আমরা যখন একটু আমাদের মধ্যে চঞ্চলতা আশাটাই স্বাভাবিক, মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, এটা খুব যুক্তিসঙ্গত ভাবেই আমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই, যে দেশের প্রধানমন্ত্রী আছে আর তাকে তো সম্মানের সাথে গ্রহণ করা আমাদের দায়িত্বের অংশ। কিন্তু যখন দেখলাম যে বাড়িটা খালেদা জিয়ার অফিস, খালেদা জিয়া ওই বাড়িতে আছেন অসুস্থ অচেতন, আর তার বাড়ির তালা বন্ধ করে রাখছে পুলিশ। এখন এই কথাটা কিন্তু বিএনপির কোন দায়িত্বশীল নেতা কিন্তু বলেন, আপনি বোধহয় ভুল করেছেন। এই জন্য তার পরের দিন আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ব্যারিস্টার মওদুদ সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে ফেরত যাওয়ার কারণে বেগম খালেদা জিয়ার পক্ষে এবং খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অফিসের সামনে এসে ফেরত চলে গেছে, আমরা ব্যথিত, আমরা ক্ষমা চাচ্ছি আনুষ্ঠানিকভাবে। তখনও কিন্তু তিনি বলেননি যে আইন শৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করে রাখার কারণে উনি ঢুকতে পারেন। আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি
আমাদের দলের যে সমস্ত দায়িত্ববান লোকরা তখন কথা বলেছে তারা প্রত্যেকে এই বিষয়টি দেশের মানুষের নজরে এনেছে। তাহলে প্রত্যেকটি মিডিয়া কি বাংলাদেশের যে প্রত্যেকটি মিডিয়া এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় তথ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালার কারণে দেশের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী মানে সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হারানোর পরে তার বাসায় যেতে পারেনি, এই যে ক্রুশিয়াল একটা ফ্যাক্ট, এটা কি আপনি বলছেন যে দেশের সমস্ত মিডিয়াগুলো ইন্টেনশনালি সেটাকে মানে সামনে আসতে দেয়নি? এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যেভাবে কথা বলছেন মিডিয়া কিন্তু সেভাবে বলেনি। মিডিয়া যেভাবে বলেছে, যেটা আমি বললাম আপনার কাছে, মিডিয়া বলেছে মাননীয় প্রধানমন্ত্রী ঢুকতে পারেনি। কোন মিডিয়া বলে নাই বিএনপি তাকে ঢুকতে দেয় নাই, এই কথা কোন মিডিয়া বলেনি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তালা বন্ধ থাকার কারণে ঢুকতে পারেনি। এই প্রসঙ্গটিতে আমি আর খুব বেশি থাকতে চাই না। আমি আপনাকে যে কথাটা বলছি এক লাইন বলে শেষ করি, আইনজীবীর এই বিতর্কে আমি আপনাকে ওই কথাটা বলেই শেষ করে দেই। বেগম খালেদা জিয়া যখন একটু সুস্থ হয়েছেন, তিনি জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে ফেরত গেছেন, তখন তিনি আমাদের দলের দায়িত্বপূর্ণ ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাকে ডেকেছে এবং বলেছে, মওদুদ সাহেব আপনি আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করুন। এবং ব্যারিস্টার মওদুদ সাহেব আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এখন এই দুঃখ প্রকাশ করাটাকে যদি আপনারা কিভাবে নিয়েছেন আমি আবার আসবো এই প্রসঙ্গে, আর থাকতে চাই না। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, নির্বাচন সন্নিকটে, প্রচার অভিযান চলছে, সব মিলিয়ে আপনাদের দুপক্ষের প্রার্থীরাই এখন পর্যন্ত পারসেপশন অনুযায়ী তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো কেমন হবে ফলাফল বলে মনে হচ্ছে, বা কারা এগিয়ে, কে কোথায় কিভাবে এগিয়ে আছে, কোথায় সমস্যা দেখছেন, যদি একটু শুনি আপনার কাছ থেকে প্রথমে শুনি। বিশেষ করে চট্টগ্রামের মানুষ, যেহেতু আপনি চট্টগ্রাম আওয়ামী লীগের সঙ্গে প্রচার অভিযানের সঙ্গে আপনি জড়িত আছেন, আপনার কাছ থেকে চট্টগ্রামটা বিশেষভাবে শুনতে চাইব। আর অ্যাডভোকেট তালুকদার তো ঢাকায় যেহেতু আছেন, আপনারা জানেন চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আজম নাসির উদ্দিন সমর্থন পেয়ে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তার প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিন রাত তার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন। এখন আপনারা অবশ্যই জানেন 2010 সালে 20 দলীয় তৎকালীন 4 দলীয় জোটের মনোনীত প্রার্থী চট্টগ্রামে বিজয়ী হয়েছিলেন। এবং তার বিজয়ের পরে চট্টগ্রামের মানুষ বিগত 5 বছর যে একটা ফেইল্ড একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন দেখেছে, যে প্রশাসন সুদীর্ঘ বহুকাল ধরে বাংলাদেশে চট্টগ্রামের সিটি কর্পোরেশন ছিল একটি উদাহরণ, ছিল একটা এক্সাম্পল, ছিল যে জনসেবার জন্য, নাগরিক সেবা দেওয়ার জন্য বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নেই বা ছিল না, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে 50টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে শুরু করে শপিং কমপ্লেক্স, নাগরিক সুবিধা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেই ব্যবস্থাপনাগুলো করে রেখেছিল বিগত 5 বছর 4 দলীয় জোটের মনোনীত 4 দলীয় জোটের সমর্থিত ব্যক্তি দ্বারা সেগুলো যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছে। এবং তিনি যেই কথাটা, যেই প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন যে জলাবদ্ধতা নিরসন করবেন চট্টগ্রামের, তার ছিটে ফোটাও তিনি করেননি। শুধু তাই নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার ইতিহাসে এত বরাদ্দ দেয়া হয়নি যত বিগত 5 বছরে দেয়া হয়েছে। এই অর্থের কোনো জবাবদিহিতা নাই। এই অর্থ কে লুটপাট করলো, কোথায় গিয়েছে, কার পকেটে গিয়েছে, কোন দলের পকেটে গিয়েছে, কে তসরুপ করেছে, কোনো প্র্যাকটিক্যাল সার্ভিস ডেলিভারি বিগত 5 বছরে হয়নি। এবং চট্টগ্রামের মানুষ সেটা বুঝতে পেরেছে। এবং সেটা বুঝতে পেরে আমি মনে করি ব্যক্তিগতভাবে চট্টগ্রামের মানুষ শুধু এখন মুখিয়ে আছে ব্যালটে তাদের সিদ্ধান্ত। এবং আপনি আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রামের মেয়র প্রার্থী, চট্টগ্রামের বিগত মেয়রকে কিন্তু বিমাতা সুলভ আচরণ করেন নাই, এবং সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। সবচাইতে বেশি বরাদ্দ দিয়েছে চট্টগ্রামে আওয়ামী লীগের যিনি মেয়র ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তার 16.5 বছরের মধ্যে বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল 9 বছর। তো বিএনপি 9 বছর ক্ষমতায়, তাকে 28টা দুর্নীতির মামলা দিয়েছিল। এই আওয়ামী লীগ বিগত 5 বছরে একটা দুর্নীতির মামলা তো দূরের কথা, কোন ধরনের অভিযোগও তার বিরুদ্ধে
চাইলে যদি বিমতসুলভ আচরণ করতে চাইতো তাহলে তো সরকার অনেক কিছুই করতে পারে। তার বিরুদ্ধে কিন্তু সরকার কোনো ধরনের ব্যবস্থা নেই, বরঞ্চ তাকে বিশাল অঙ্কের বাজেট দেওয়া হয়েছে, যা সম্পূর্ণরূপে মোটামুটি বোঝা গেছে। ঢাকা সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে? ঢাকার 2 সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সব মিলিয়ে কি মনে হচ্ছে? আমি মনে করি সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ঢাকা উত্তরের যিনি সমর্থিত ব্যক্তি জনাব আনিসুল হক, তার একটা অবশ্যই একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তার একটা গ্রহণযোগ্যতা তো আছেই। তার উপরে দলের যেই সমর্থন এবং দলের যেই শক্তি সেটা যেহেতু যোগ হয়েছে, আমি বিশ্বাস করি তার না জেতার কোনো কারণ নেই। আর দক্ষিণের কথাটাতে প্রথমে কিছুটা অবশ্যই কনফিউশন ছিল, দক্ষিণে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কে সমর্থন পাবেন সেটা নিয়ে প্রথম দিকে কিছুটা বিভ্রান্তি থাকলেও আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল এবং সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য প্রত্যেক পদপ্রার্থী, মেয়র পদপ্রার্থী কাজ করে যাচ্ছেন এবং দল সুশৃঙ্খলভাবে তার জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং আমি আশাবাদী যে 3টি সিটি কর্পোরেশন, সেই 3টি সিটি কর্পোরেশনেই বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হবে। আপনাকে ধন্যবাদ। আমার বন্ধু যেটা বলেছেন যে ওনার বাবার নামে 28টা দুর্নীতির মামলা হয়েছিল, এই মামলাগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আর মঞ্জুর আলম সাহেবের নামে গত 5 বছরে এই যে বর্তমান সরকার দেশ চালাচ্ছে, যাদের সবচেয়ে বড় উপাধি হলো যে মিথ্যা মামলা দেওয়ায় যারা সবচেয়ে চ্যাম্পিয়ন, তারা মঞ্জুর আলমের নামে মামলা দিতে পারে না। এটা থেকেই প্রমাণ করে যে মঞ্জুর আলম একজন সৎ মানুষ। আর উন্নয়নের কথা বলেছেন, সৎ মানুষ নাকি বাজেট ইমপ্লিমেন্টেশনে ফেইলড মানুষ, সেটা কিন্তু চট্টগ্রামের মানুষের কাছ থেকে মঞ্জুর আলম সাহেব বা যে কোনো সিটি কর্পোরেশনের নিজস্ব যে অর্থ উপার্জনের যে উপায়টা এবং এই উপায়ে যে অর্থ উপার্জন করা হয় তা উন্নয়ন খাতে 10% হয় না। আসলে একটি সিটি কর্পোরেশনকে নির্ভর করতে হয় সরকারের উপরে। এখন সিটি কর্পোরেশনে যিনি বিজয়ী হন তিনি একটি দলের সমর্থক, আর ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আরেকটি সরকার থাকে, অর্থাৎ তার ভিন্ন দলের দেশের রাষ্ট্র পরিচালনা করে, তখন ওই সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়রকে বিড়ম্বনায় পড়তে হয়। এটা ইনি যেমন স্বীকার করেছেন, ওনার বাবাকে পড়তে হয়েছিলেন। আমি অস্বীকার করি না, কম বেশি তো হবেই। মঞ্জুর আলমকে যে কথাটা উনি বলছেন, মঞ্জুর আলম কোনো কাজই করেননি, অর্থাৎ মঞ্জুর আলম কাজ, আপনি দেখেন যে মঞ্জুর আলমের সম্পর্কে আজকে চিটাগংয়ের, অর্থাৎ আমরা তো এখন সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচনটা একটি দলীয় নির্বাচন হয়ে গেছে, রাজনৈতিক দলীয় নির্বাচন। আপনি দেখুন এই 14 দলীয় লোক ছাড়া দেশের সাধারণ নাগরিকরা চট্টগ্রামের সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র যিনি পদত্যাগ করে এবারও দ্বিতীয়বারের মতো 20 দলীয় জোটের সমর্থন নিয়ে নির্বাচন করছে, তার বিরুদ্ধে সাধারণ নাগরিক সমাজের আজ পর্যন্ত কোনো অভিযোগ আপনি কোথাও পেয়েছেন কিনা, কোন রকম কোন মিডিয়া দিয়েছে কিনা? এক কাজ করলেই তো অভিযোগ পাবেন। এটা এই জন্য কারণ উনি কাজ করেছেন, উনি দুর্নীতি করেননি, সে কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়নি এবং উনি কোন সাধারণ নাগরিক ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত কোথাও কোনো অভিযোগ উপস্থাপন করেনি। চট্টগ্রামের অনেক উন্নয়ন হয়েছে, কারণ ওনার বাড়ি চট্টগ্রাম, ইনি যতটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে বা বলতে পারবে আমিও, কিন্তু তারপরও সমাজ থেকে তো আমরা বিচ্ছিন্ন কেউ নই। সমাজে কোথায় কি হচ্ছে কম বেশি আমাদের জানা থাকে বা জানা উচিত। সেই অবস্থা থেকে আমি বলছি যে মঞ্জুর আলম সাহেব যদি সরকার তার স্বাভাবিক কাজকর্মে বাধাগ্রস্ত না হতো, তাহলে মঞ্জুর আলম আরো বেশি সুনামের সাথে তার দায়িত্ব পালন করতে পারতেন, যেটা সরকার তার এই ভালো কাজে অন্তরায় ছিল। এটা আমার কাছে প্রতীয়মান। রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য তো সরকারের অন্তরায়টা আসলে মূল বিষয় না। রাস্তার ঝাড়ু তো আর মঞ্জুর আলম দিবে না, না ওনার তার যে টিম সেটা তো ডিপ্লয় করতে। আমি ওই জন্যই আমি বলেছিলাম যে মঞ্জুর আলম ব্যর্থ মেয়র হিসাবে চিটাগংয়ের সাধারণ নাগরিক বা ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিকদের তরফ থেকে আপনার এবং আপনার সমর্থিত দল এবং জোটের বাইরে সাধারণ মানুষের কাছ থেকে মঞ্জুর আলমের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার পর দ্বিতীয়বারে আমি এমন কিছু শুনি নাই বা দেশের পত্রিকায় এমন কিছু দেখি নাই যে মঞ্জুর আলম এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সুতরাং যদি ব্যর্থ তিনি হন, তাহলে আগামী নির্বাচনই হবে তার ব্যর্থতার সঠিক জবাব। কিন্তু অবস্থা বাস্তবিকভাবে আমরা যা দেখেছি তাতে আমার কাছে মনে হচ্ছে
যে মঞ্জুরুল আলম বোধহয় আগামী নির্বাচনের চাইতে আরো ব্যাপক ভোটে এবার নির্বাচিত হতে যাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে। চট্টগ্রামের কথা বলছেন আনিসুল হক, বলছেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সিটি কর্পোরেশনের মেয়র তো আসলে নাটক করার জন্য কেউ কাউকে নির্বাচন করে না, কিন্তু সামাজিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বের তো একটা গ্রহণযোগ্যতা থাকবেই সমাজে। আমি সেই প্রেক্ষাপটে বলেছি। আমি আপনাকে বলি, একটা সমাজ এখন মুশকিল হলো কি, আমাদের দেশে প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেন তখন বলেন যে 16 কোটি মানুষ, উনি কত কোটি ভোট পেয়েছেন এটা ভুলে যান। আমরা যারা বক্তৃতা দিই আমরাও বলি প্রধানমন্ত্রী তো একজন এমপি, যেহেতু আমরা এটা আসলে একটা রং ইনফরমেশন হবে যদি বলেন যে 16 কোটি মানুষের ভোটে, আসলে তো ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত। আমি একটু অনুরোধ করি একটা ব্যাপারে আপনাকে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন কথা বলেন, এবং আমাদের লিগ্যাল প্রফেশনে এটা ইথিক্স, আপনি জানেন যে আপনার অপোনেন্ট যখন কথা বলবে তখন কিন্তু ইউ আর টু সাইলেন্টলি রিসিভ এবং ইউ আর টু নোট ইউর পয়েন্টস। এটা আমাদের ইথিক্স, এটার বাইরে আমাদের যাওয়ার কোনো রাস্তা থাকে না। নো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ যে আপনি বুঝতে পেরেছেন আমার বলার আগে। একটা জিনিস আপনি মনে রাখেন, সেটা হলো এই যে আনিসুল হক সাহেব আজকে 14 দলীয় জোটের সমর্থিত মেয়র প্রার্থী, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা সাংঘাতিক, আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন। একজন ব্যবসায়ী হিসেবে আনিসুল হককে সবাই আমরা চিনি, কিন্তু আনিসুল হকের দেশের সাধারণ মানুষের যে উন্নয়ন, নগরবাসীর এইরকম কোন উন্নয়নের সাথে ওনার কি সম্পৃক্ততা আছে বলতে পারবেন আপনি? একটা পয়েন্ট বলতে পারবেন না, আমি জানি। আর যদি বলতে পারেন তাহলে আপনি টার্ন যখন আসবে আপনি দয়া করে বলবেন এক। এইটা শুধু আনিসুল হকের কথা বললে ওনার প্রতি অবিচার করা হবে। সিটি কর্পোরেশনের নির্বাচনে যারাই দাঁড়ান না কেন, তাদের আসলে জনগণের সাথে কারই কতটা সম্পৃক্ত? হ্যাঁ, অতীতের অভিজ্ঞতা যাদের আছে তাদের সম্পৃক্ততা ছিল। যেমন দক্ষিণে মির্জা আব্বাস, আমি ঘন্টার পর ঘন্টা মির্জা আব্বাসকে দাঁড়িয়ে দেখেছি রাস্তায়, তার রাস্তা ঠিক মতো ঢালাই হচ্ছে কিনা। যেমনটা শুনেছিলাম আপনার বাবার সম্পর্কে, মহিউদ্দিন চৌধুরী সাহেব এরকম রাস্তায় করতেন। মির্জা আব্বাসকে আমি দেখেছি, কারণ মির্জা আব্বাস সিটি কর্পোরেশনের অফিসটা ছিল আমার কোর্টের খুব কাছে। ইচ্ছায় অনিচ্ছায় ডেভেলপমেন্ট ওয়ার্কে মির্জা আব্বাসের উপস্থিতি আমরা মুগ্ধ হয়ে যেতাম। প্রথম আমাদের কাছে বাড়াবাড়ি মনে হতো যে এটা কি আসলে মানুষকে দেখানোর জন্য কিনা, কিন্তু পরবর্তী সময় যখন দেখলাম, এবং মির্জা আব্বাসের সময়কার উন্নয়নের কথা মানুষ আজও ভুলে নেই। এখন বিষয়টা হলো নির্বাচনে আপনি আশা করছেন আপনারা জিতবেন, নির্বাচনে দুই পক্ষই আশা করে জিতার কথা। আর নির্বাচনে জিতাই হলো সাধারণ মানুষ, নগরবাসী। নগরবাসী কাদেরকে ভোট দিবে? তাদের পছন্দের ব্যক্তি যিনি আসবেন, তাদের কাছে যিনি সম্পৃক্ত থাকবেন, তাদের মধ্যে যিনি ছিলেন। এই নগরের জন্য আপনি আজকে দেখেন মির্জা আব্বাস দক্ষিণ সিটি কর্পোরেশনের মনোনীত প্রার্থী, তার প্রার্থীতা বৈধ হয়েছে। রাজনৈতিক মামলা এদেশে কিভাবে হচ্ছে আপনি জানেন। এই রাজনৈতিক মামলায় মির্জা আব্বাস হাইকোর্টে গেলেন, মুক্তভাবে জামিন নিয়ে মুক্তভাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। হাইকোর্টে যাওয়ার পরে দেখা গেল ডিসেন্টিং জাজমেন্ট হয়েছে, একজন বিচারক প্রিজাইডিং জাজ তাকে জামিন দিয়েছে, সেকেন্ড জাজের সাধারণ নিয়মে তার সাথে জামিনের ক্ষেত্রে বিরোধিতা করা, ইট ওয়াজ মোস্ট আনপ্রেসিডেন্টেড। বরং তাকে সমর্থন করাটাই যুক্তিসঙ্গত ছিল, কিন্তু সেটা করেনি। আপনি দেখুন 28 তারিখ এই সিটি কর্পোরেশনের নির্বাচন, মির্জা আব্বাস হাইকোর্টে যায়, 2 দিনের জন্য তাকে বাসায় অ্যালাউ করা হলো, কোনো মানুষের সাথে কথা বলতে পর্যন্ত বারণ করা হলো। মির্জা আব্বাসের ওয়াইফ, আপনি লক্ষ্য করেছেন কিভাবে একজন মহিলা চেষ্টা করে যাচ্ছে মানুষ নিয়ে। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, লেভেল প্লেইং ফিল্ড। আজকে মির্জা আব্বাস যদি জামিনও গ্রহণ না করতেন, আর জামিন গ্রহণ করা ছাড়া একটি রাজনৈতিক মামলার আসামি, তিনি মনে রাখতে হবে তিনি রাজনৈতিক মামলার আসামি, অন্য কিছু নয়। সেই মির্জা আব্বাসকে আদালত থেকে জামিন না নিয়েও যদি তার প্রচারণা তিনি চালান, তারপরও নির্বাচন কমিশনের খেয়াল রাখা উচিত ছিল যে মির্জা আব্বাস যাতে নিরপেক্ষভাবে তার নির্বাচনের প্রচারণা চালিয়ে যেতে পারে, তা সেটা নিশ্চিত করার জন্য। আমি শেষ করে দিচ্ছি, এখনই আমি আপনাকে দিব, কিন্তু সেটা করেনি। তাহলে আপনি দেখেন লেভেল প্লেইং ফিল্ড কোথায় পেলেন আপনি? আজকে সরকারের সকল মেশিনারিজ। তারপর কি হলো? বেগম খালেদা জিয়া নির্বাচন উত্তর এবং দক্ষিণের প্রার্থীর পক্ষে প্রচারণায় যায়, সরকারি দলের লোকরা তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করেছে।
তার গাড়িতে গুলি পর্যন্ত করেছে, আপনারা লক্ষ্য করেছেন? অথচ বেগম খালেদা জিয়া কোনো অফিস অব দি বেনিফিটে কিন্তু নেই। তারপরেও সুতরাং আমি আপনাকে আমার কথা শেষ করে এইভাবে দিচ্ছি, আপনারা ভেবেছিলেন যে বিএনপি নির্বাচনে আসবে না। আমি আমার কথা শেষ করে নি, তারপর আপনি উত্তর দেন। আপনার ভাবনা প্লিজ প্লিজ। আমরা মনে করি, দেশের মানুষ এখন মনে করা শুরু করেছে যে আপনারা মনে করেছিলেন বিএনপি নির্বাচনে আসবে না। বিএনপি নির্বাচনে আসার পরে যখন দেখলেন যে আপনাদের জিতাটা দুরূহ হয়ে গেছে, সেই কারণেই আপনারা এই আপনার দলীয় লোকজনদের দ্বারা নানা রকম চালাচ্ছেন। অর্থাৎ আমরা এই কারণেই সেনাবাহিনীর ইফেক্টিভ পার্টিসিপেশন, ব্যারিস্টার মওদুদ বলেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই কারণেই আমরা চেয়েছি যাতে কোন রকম কেউ সন্ত্রাস করলে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমাদের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা বিদেশ থেকে আসা না, তারা এই সমাজ সম্পর্কে তাদের অনেক দায় দায়িত্ব। এখানে একটি কথা আমি বলতে চাই যে উনি সেনাবাহিনীর কথা যেহেতু এনেছেন, উন্নয়ন কার্যক্রম এবং নির্বাচনী দায়িত্ব, এখানের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। নির্বাচনী দায়িত্বে রাজনৈতিক একটা ডাইমেনশন থাকে, উন্নয়নমূলক কার্যক্রমে কিন্তু রাজনৈতিক কোনো ডাইমেনশন থাকে না। উন্নয়নমূলক কার্যক্রমে পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর মতন একটা চৌকস একটা বাহিনী সেই পরিকল্পনা বাস্তবায়নে চমৎকারভাবে কাজ করে যাবে এবং কাজ করেছে। আমরা দেখেছি হাতিঝিল প্রজেক্ট দেখেছি, বর্তমান বাংলাদেশ সরকারের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে এবং তার পরিকল্পনায় দেশের বৃহৎ প্রকল্পগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তিনি পরিচালনা করছেন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করছেন। সেইখানে কিন্তু রাজনৈতিক কোনো বিতর্কের কোনো প্রশ্ন আসে না এবং থাকার কোনো ব্যাপারও আসছে না। কিন্তু নির্বাচনী দায়িত্বটা ভিন্ন, যেখানে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী ছাড়া, যেখানে বিগত সরকারের সময় সেগুলোতে অংশগ্রহণ করেছিল, আজকে তারা এখানে একটা জুজু তৈরি করছেন, একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন এবং বেগম খালেদা জিয়া আমরা দেখেছি উস্কানি দিয়েছেন, ইট ইজ অন রেকর্ড। আর উনি বলছেন যে জনাব আনিসুল হকের ব্যাপারে উনি বলেছেন। আমি শুধু এখানে একটি প্রশ্ন করতে চাই, বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ব এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা দেশের মানুষকে আগুনে পুড়িয়ে, পেট্রোল বোমায় পুড়িয়ে, বোমাবাজি করে শত শত মানুষ হত্যা করার পর ঢাকা উত্তরে তাদের কোনো প্রার্থী তারা খুঁজে পাচ্ছেন না। অবশেষে জীবনে রাজনীতি করেন নাই, আমি রাজনীতিতে নতুন এসেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আমার বয়স যখন 7 তখন থেকে আমি সম্পৃক্ত ছিলাম। আমরা রাসেল বলে একটা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর একটা রাজনৈতিক একটা অংশগ্রহণ আছে। সম্পূর্ণ আনকরা একজন ব্যক্তিকে তারা নিয়ে এসেছে, কারণ তাদের দেউলিয়াত্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে, মানুষ হত্যা করার পর পেট্রোল বোমায় বিগত 90 দিনের তাদের যে আন্দোলন, বিএনপির মানে আনকরা কোথায় নিয়ে এসছে, জনাব তাবিত আওয়ালের কথা বলছি, যে তিনি আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আমি তার ব্যক্তিগতভাবে তার ব্যাপারে কিছু বলছি না, যে একটি রাজনৈতিক দল যদি কোনো রাজনীতিবিদের সন্তানকে কোনো ধরনের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া, রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া যদি সরাসরি এভাবে নির্বাচনে নিয়ে আসে, তার মানে তো সেই রাজনৈতিক দলের দেউলিয়াত্ব প্রকাশ হয়। আর সমাজের সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু তিনি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে তিনি সফলতার পরিচয় দিয়েছেন বলে আমি মনে করি। তিনি একটা প্রতিষ্ঠান চালিয়েছেন, তিনি প্রতিষ্ঠান চালাচ্ছেন, এবং শুধু তাই না, তার সাথে সমাজের প্রত্যেক স্তরের মানুষের সাথে ব্যাপক তার সমর্থন আছে, তার সাথে যোগাযোগ আছে। সেখানে যিনি জীবনে মানুষের সাথে সেভাবে অংশগ্রহণ করতে পারেননি, তাবিত আওয়াল, তাকে বিএনপি দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে সেটা একটা রাজনৈতিক দলীয়ত্বের প্রমাণ, কারণ তাদের অবস্থা এখন এমন হয়েছে যে তারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। মির্জা আব্বাসকে দিয়েছে। বিগত 5ই জানুয়ারি নির্বাচনের পর এবং সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত 500 জন মানুষের উপরে তারা হত্যা করে, আগুনে পুড়িয়ে হত্যা করেছে। একটা দিনের জন্য বেগম খালেদা জিয়া বার্ন ইউনিটে যাননি। আজকে যখন উনি রাস্তায় বেরিয়েছেন, তো রাস্তায় মানুষ তাকে জুতা দেখাবে না, কাকে জুতা দেখাবে? তিনি মানুষকে যখন পুড়িয়ে, যখন হাসপাতালে যখন তিনি পাঠিয়েছে, তার উস্কানিতে, তার সরাসরি নির্দেশে, যেখানে সারা দেশে, যেখানে বিএনপি নেতারা বলেছেন যে মেট্রিক পরীক্ষার কি প্রয়োজন আছে,
যেখানে বিএনপি নেতারা বলেছেন রাজনৈতিক আন্দোলনের জন্য এখন এগুলো সব বন্ধ থাকতে পারে, এবং সেই রাজনৈতিক আন্দোলন বলতে তারা বুঝাচ্ছেন মানুষ পুড়িয়ে মারা, মানুষকে হত্যা করা। সেখানে যেখানে উনি বার্ন ইউনিটে একদিনের জন্য যান নাই, সেটা এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ ষড়যন্ত্রমূলকভাবে পেট্রোল বোমা দেওয়া হয়েছে। তার কি একদিনও উচিত ছিল না বার্ন ইউনিটে গিয়ে? মির্জা আব্বাস সম্পর্কে আপনি কিছু বলতে চাইছিলেন? মির্জা আব্বাস সম্বন্ধে আমি বলতে চাচ্ছি, মানে আমি এই প্রসঙ্গটা পাল্টাবো, সো আপনি খুব 30 সেকেন্ডসে বলেন। মির্জা আব্বাস তিনি নির্বাচনে এসেছেন, তিনি আইডেন্টিটি বেইল পান নাই হাইকোর্ট থেকে, সেটা বিচারাধীন একটা বিষয়, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। তার স্ত্রী এখন আছেন, এবং আমরা জানি মির্জা আব্বাসের রেকর্ড, সমাজের মানুষ জানে যে তার সময়কালে তিনি গণপূর্ত মন্ত্রী থাকাকালে তিনি কি করেছেন, এটা সবাই জানে। এই ব্যাপারে আমি আর কোনো কমেন্ট করতে চাই না, কারণ এখন নির্বাচনী সময়কালে কোনো ব্যক্তির ব্যাপারে আমি আসবো আপনার কাছে। আসছি অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, খুব বেশি না, 1 মিনিটে এই প্রসঙ্গটা আমি একটু উত্তর দিয়ে নিচ্ছি। প্রসঙ্গটা চেঞ্জ করব আমি। দেখুন, জাতীয় নির্বাচন যখন হয়, ভোটারবিহীন যে নির্বাচনের বর্তমান সরকার, এই সরকারে তখনও আমাদের কথা ছিল, প্রক্রিয়ার মধ্যে তখনও আমাদের কথা ছিল যে নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে। সেনাবাহিনী উপস্থিতি থাকে এই জন্য কারণ সেনাবাহিনী একটা জাতীয় প্রতিষ্ঠান, এটা সরকারের নয়। উনি ফিরিস্তি দিলেন সেনাবাহিনীর, আমার কথা উনি আবার ওইভাবেই বললেন যে সেনাবাহিনী এই উন্নয়ন কাজ করেছে। সেনাবাহিনী উন্নয়ন কাজ করেছে রাজনৈতিক সরকারের অধীনে। তো রাজনৈতিক সরকারের অধীনে উন্নয়ন কাজে অংশগ্রহণ করার পর যদি সেনাবাহিনী তার ভাবমূর্তি ধরে রাখতে পারে, তাহলে রাজনৈতিক সৎ নেতৃত্ব নির্বাচনের জন্য সেনাবাহিনী ভূমিকা পালন করতে পারলে সেনাবাহিনী বিতর্কিত হবে। ওনারা কেন ভাবেন এটা আসলে ওনাদের একটা কৌশল। সেনাবাহিনী থাকলে ওনারা যেভাবে সন্ত্রাস চালাতে চাচ্ছে ওইটা চালাতে পারবে না, এই জন্য সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, এবং ওটা সেনাবাহিনীর উপস্থিতিতে হওয়া সম্ভব নয়। আমার আরেকটা কথা, তাবিদ আউয়াল সম্পর্কে উনি বলেছেন, তাবিদ আউয়াল আসলে যোগ্য লোক হওয়াটাই বোধহয় তাদের বিবেচনায় অযোগ্য হয়েছে। তাবিদ আউয়াল না হয়ে, তাবিদ আউয়াল রাজনীতি করে না উনি বলেছেন। আনিসুল হক কি রাজনীতি করেন? আনিসুল হক নিজে প্রার্থী হওয়ার প্রথম অবস্থায় যখন প্রার্থী ঘোষণা করে বলছে আমি আওয়ামী লীগ করি না, আমি রাজনীতি করি না, উনি বলেছেন। সেই তাবিদ আউয়াল সেই উনি বলেছে, বক্তৃতা দিয়ে বলেছে, টেলিভিশনে বলেছে। আপনি দেখতে চান? আমার কাছে প্রমাণ আছে, আপনি দেখতে চাইলে আমি আপনাকে দেখাতে পারবো। উনি নিজে স্বীকার করেছে আমি আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আওয়ামী লীগের প্রার্থী নই। উনি এভাবে কথা বলেছেন। তারপরে আর 2 দিন পরে বলেছে আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আমাদের সমর্থিত। ওইটাই প্রথম বলছে আমি আওয়ামী লীগের। আর আনিসুল হকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক পরিচয় লাগে না। আর আপনি বলছেন বিএনপি দেউলিয়া, খুব ভুল করেছেন। একটু মনোযোগের সাথে লক্ষ্য করুন। তাবিদ আউয়াল আপনার বয়সের একজন যুবক, অতি উচ্চ শিক্ষিত একজন মানুষ, আধুনিক শিক্ষায় শিক্ষিত আপনার মতো। সেই তাবিদ আউয়াল যার রাজনৈতিক কোনো পরিচয় বিএনপির সাথে নাই, কেবলমাত্র বিএনপি তাকে সমর্থন করার পর আপনারা দিশাহারা হয়ে গেছেন। নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করেন, তাবিদ আউয়াল কি জিনিস আপনারা বুঝতে পারবেন। আর মির্জা আব্বাস সম্পর্কে বলেছেন, আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকান না, ওনার নামে কয়টা মামলা ছিল? কারো নামে মামলা হওয়া মানেই সে, আপনি নিজেই তো স্বীকার করেছেন, প্লিজ আপনি নিজে স্বীকার করেছেন আপনার বাবার নামে 28টি মামলা ছিল দুর্নীতির। আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কি আপনার বাবাকে দুর্নীতিবাজ মনে করেন, আপনি কি আমার কি উত্তর দিবেন? আপনি এর মধ্যে 9টি মামলা আপনি বলেন। আমি 9টা না, আমি বলছি এই 28টি মামলা ছিল রাজনৈতিক কারণে বাংলাদেশে রাজনৈতিক। তাহলে মির্জা আব্বাস কি রাজনীতির বাইরের কথা বলিনি? আমি মামলার কথা বলিনি। মির্জা আব্বাস কি রাজনীতির বাইরের লোক? তার নামেও রাজনৈতিক মামলা। আর একটা জিনিস মনে রাখবেন, মির্জা আব্বাসের মামলা আমি সরাসরি করি, সুতরাং মির্জা আব্বাসের মামলা সম্পর্কে তো আমার চেয়ে বেশি আপনার জানার কথা না। এই প্রসঙ্গটা পাল্টাই আমার হাতে, আমি প্রসঙ্গ শেষ করে যাচ্ছি, খুব বেশি সময় নেই প্লিজ। না প্লিজ, আমি আপনাকে শেষ করে দিয়ে আমি আমার অন্য প্রসঙ্গে যাচ্ছি। এই দেশে বেগম খালেদা জিয়া যখন কাউকে সমর্থন করে যে সে আমার প্রার্থী অথবা আমার প্রার্থী নয়, এই দেশের কোন নির্বাচনের জন্য এর চেয়ে বড় রাজনৈতিক সমর্থন বা যোগ্যতা আর আছে বলে আমার জানা নাই। আপনার দলেও কিন্তু তাই, কিন্তু আপনি বলতে ভুলে গেছেন। আওয়ামী লীগ আপনারা যারা করেন, আপনার দলের প্রধানমন্ত্রী যিনি এখন আছেন, আওয়ামী লীগের সভানেত্রী যতক্ষণ আপনাকে ব্লেসিংস দিবে, আপনার সকল অযোগ্যতা যোগ্যতায় রূপান্তরিত হবে। জানেন তো আপনি, বিএনপি আমাদের দ্বিদলীয় রাজনীতিতে সেটাই হচ্ছে প্র্যাকটিস। না তাহলে আপনি থাকবেন অন্ধকারে, ব্লেসিংস থাকলে আপনি আলোর কবিতা আবৃত্তি করবেন, তা তো হবে না। বাস্তবতাকে মেনে নিয়ে আপনি শেষের দিকে হাতে খুব বেশি সময় নেই। যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা অন্যায় ভাবে আপনি সাবজুডিস বিষয়ে কথা বলতে চান, আই রেসপেক্ট ইউ,
কিন্তু মনে রাখতে হবে দেশের তদন্ত করে পেট্রোল বোমা কারা মেরেছে। আপনি দেখেন না, গত 3 মাসের কথা বলেছেন, বেগম খালেদা জিয়া বার্নিং উঠে যাবে, তালা বন্ধ করে রেখেছেন। আমি মুসলেকা দিয়া প্রতিদিন খালেদা জিয়ার অফিসে ঢুকতাম, যে কয়বার গিয়েছি, বার্নিং উঠে যাবে। আর আপনি বলছেন খালেদা জিয়াকে অপমান করা রাস্তাঘাটে। রাজনীতির এই কালচার ভালো না। বেগম খালেদা জিয়াকে আজকে যা দেখাচ্ছেন, হয়তো অচিরেই, আল্লাহ না করুক, আপনাদের ভাগ্যে যদি জোটে আপনার কেমন লাগবে সেটাও আপনাকে মাথায় নিতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেনেড হামলা করে আমি আবারও বলি, আপনি এই কথাটা এনে আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের আর অন্য প্রসঙ্গে যাওয়ার সুযোগ থাকবে না। চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। শোনেন, মানুষের ক্ষোভ, শোনেন, আপনার বক্তব্য বাস্তবতার সাথে মিল থাকতে হবে এবং আপনাদের মতো জেনারেশনের কাছ থেকে মানুষ এটাই আশা করে। কেন আশা করে শোনেন, সংকীর্ণতা আপনাদেরকে আচ্ছন্ন করার কথা না। বিএনপির রাজনীতি যদি জনগণ বর্জন করে দিত, তাহলে জাতীয় নির্বাচনের আগে যে কয়টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়েছিলেন, প্রত্যেকটা নির্বাচনে বিএনপি কেন জিতলো? কেন তাহলে বিএনপি আসলো না নির্বাচন? বিএনপি আসলো না এই কারণে, আপনি যে সরকার, যেই সরকার তার অধীনে নির্বাচন করতে চেয়েছিল, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ভায়োলেট করে, সেই সরকারের প্রতি বিএনপি এবং বিএনপি যে সকল জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করছে তাদের আস্থা ছিল না। সেই জন্য বিএনপি, এবং সেটা প্রমাণ করেছেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন ভোটারবিহীন 8% লোক দিয়ে জাতীয় সরকার গঠন করতে হয়েছে। সুতরাং আমরা যেটা ভেবেছিলাম যে আওয়ামী লীগ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আর এখন কেন আসছি এই প্রশ্ন হয়তো করতে পারেন, আমরা এই কারণে আসছি যে ব্যর্থ নির্বাচন কমিশনকে আমরা সুযোগ দিতে চাচ্ছি যে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে সঠিক নির্বাচন করে, বিএনপি যেহেতু নির্বাচনমুখী দল, নির্বাচনে বিএনপি আসতে বাধ্য। কিন্তু অপকৌশল করে সরকার এবং নির্বাচন কমিশন এবং আপনার ওই সিভিল প্রশাসন, যেটা আপনি একটু আগে বলেছেন, তারা সবসময় চেয়েছে ভোট দিতে পারলে আপনার সরকার কখনো জিতবে না। সেই জন্য তারা অপকৌশল করে গেছে যে ভোটের কথা বলবেন কিন্তু বিরোধী দল নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচনে তো আপনার বিজয়ী হওয়ার রেকর্ড আছে, এখানে তো চিন্তিত হওয়ার তো আমার হাতে খুব সময় নেই। আমি একটা প্রশ্ন আনতে চাইছিলাম যে এই যে প্রার্থী যারা প্রচুর প্রতিশ্রুতি দিচ্ছেন, অঙ্গীকার করছেন, নানান ইশতেহার, কথার ফুলঝুরি, আধুনিক ঢাকা করবেন, আধুনিক চট্টগ্রাম করবেন। সো আপনি তো নিজে একজন মেয়রের সন্তান এবং মানে একসময় আপনার বাবা 16 বছর মেয়র ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সো ভেতর থেকে দেখবার সুযোগ হচ্ছে আসলে কি এদের এগুলো করবার কোনো ক্ষমতা আছে কিনা, মানে এই যে স্থানীয় সরকারের যে কাঠামো এবং তার যে ক্ষমতা। এখন তো একজন মেয়র হলে পরের দিন তিনি মেয়র নাও থাকতে পারেন, ভোট জনগণ বানাবে, সরকার চাইলে তাকে সরিয়ে দিতে পারেন, এরকম অবস্থায় চলে গেছে। তো এই প্রতিশ্রুতিগুলো কেন? ধন্যবাদ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটা নেওয়ার জন্য। এবং আমি মনে করি এখানে আমাদের উনিও আমার সাথে একমত হবেন যে স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামো, সেই কাঠামোতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে একজন মেয়রের ক্ষমতা অত্যন্ত সীমিত। কারণ মেয়র জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হন বটে, কিন্তু মেয়রের অধীনে জলাবদ্ধতা নিরসন করার জন্য যে অথরিটিটা, সেটা মেয়রের অধীনে নয়, পিডিবি মেয়রের অধীনে নয়, অন্য কোনো সরকারি সংস্থা মেয়রের অধীনে নয়। সেই সমস্ত সংস্থাগুলোর কার্যক্রমের সাথে মেয়রের কার্যক্রমের কোনো ধরনের সমন্বয়, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। এবং মেয়রের সফলতাটা নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিত্বের উপর, এবং যেই ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা যেই ধরনের ব্যক্তিত্ব হোক, প্রশাসনিকভাবে প্রভাব খাটিয়ে ব্যক্তিত্বের জোরে যারা কাজ আদায় করে নিতে পেরেছেন বাংলাদেশে, আমরা তাদেরকে বলছি সফল মেয়র। কিন্তু আমার যে আইনি কাঠামো কেন্দ্রীয় সরকার করে রেখেছে, এটা আমাদের সরকার হোক বা ওনাদের সরকার হোক, সেই সরকারে স্থানীয় সরকারকে প্রচন্ডভাবে দুর্বল করে রাখা হয়েছে। এবং যারা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি তাদেরকে শুধু বলবো যে ওনারা যেন স্থানীয় সরকার আইন যেটা আছে আমাদের, সেটা যেন একটু কনসাল্ট করেন, এবং সেখানে দেখলে উনি বলবেন যে যাবতীয় কাজ করার জন্য ওনাকে উদ্যোগ নিতে বলা হয়েছে, কিন্তু কোনো সরকারি অথরিটিকে তার অধীনস্থ করা হয় নাই। এই ধরনের সিচুয়েশনে কার কতটুকু প্রতিশ্রুতি আসলে বাস্তবায়ন করতে পারবেন সেটার প্রশ্নবিদ্ধ। এবং আমি মনে করি এখানে যিনি আছেন আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের, তিনিও আমার সাথে এগ্রি করবেন যে স্থানীয় সরকার কাঠামোটাতে ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে। কারণ কেন্দ্রীয় সরকারের সর্বময় ক্ষমতার যেই
প্রবণতা আমাদের দেশে আছে, সেই প্রবণতাটাকে যদি না কমানো যায় এবং স্থানীয় সরকার কাঠামোতে যদি আমূল পরিবর্তন না আনা যায়, তাহলে আসলে স্থানীয় সরকার এটা একটা আসলে কি কারণে আমরা রেখেছি এটার কোনো উত্তর আমি দিতে পারবো না। কারণ আমি নিজেই দেখেছি যে মেয়রের আসলে এবং এই যে মেট্রোপলিটন গভর্নমেন্ট বা নগর সরকার, আপনার বাবা সাদেক হোসেন খোকা, মোহাম্মদ হানিফ, ওনাদের একটা প্রত্যেকেরই কমন একটা প্র্যাকটিক্যালি দেখেছেন যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার হি ডাজন্ট কেয়ার আনলেস ইউ আর এ ভেরি পাওয়ারফুল পলিটিশিয়ান, যে তাকে আপনি কিন্তু আইনের মধ্যে কিন্তু তার কোনো ধরনের জবাবদিহিতা মেয়রের প্রতি নেই। কিন্তু মানুষ কিন্তু যখন পানি উঠবে তখন মানুষ কিন্তু দোষ দিচ্ছে তার নির্বাচিত মেয়রকে। ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খুব সংক্ষেপে। দেখুন, প্রতিশ্রুতি দেওয়া যত সহজ তা বাস্তবায়ন তত সহজ নয়। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যেটা দরকার, ধরুন ঢাকার নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে, এখানে বিএনপির প্রার্থী জয়ী হলে এই সরকার কোন উন্নয়ন কাজে তাদেরকে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে না। কারণ তাহলে মানুষ ভোট দেবে কেন? কারণ যারা যেই মেয়র নির্বাচিত হবেন বিএনপি থেকে, সরকার মনে করবেন তাদের ভালো কাজে সহযোগিতা করলে বিএনপির সুনাম হবে। সেই জন্য তারা কি করবেন, উন্নয়ন কাজে বিএনপির নির্বাচিত মেয়রকে সহযোগিতা করবেন না। আপনি একটা জিনিস দেখেন, কিন্তু আপনি যখন এই কথা বলছেন এবং যেটি আওয়ামী লীগের কোন কোন প্রার্থীর প্রচারণার মধ্যে আছে যে আমি যেহেতু সরকার সমর্থ, আমাকে ভোট দিলে আমি বেশি কাজ করতে পারবো, তাহলে বিএনপির প্রার্থীদেরকে কেন ভোটাররা ভোট দেবে? এই আমরা অনেক সময় অনেক প্রার্থী না বুঝে সত্য কথা বলে ফেলে, আবার যখন বলে ফেলে, যেমন আনিসুল হক একবার বলে ফেলছিলেন যে আমি আওয়ামী লীগের কেউ নই, আবার পরে বলছে আমি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, উনি নিজেই সংশোধন করে বলেছেন। বিষয়টা হলো এই, সরকার যদি জনগণের হয় তাহলে পার্টিজান বিহেভিয়ার হয় না। না, সেটি তো আপনি বলছেন যে সরকার জনগণের না, বাবা যখন ইনি স্বীকার করেছেন, এনার বাবা যখন, আমার প্রশ্ন হচ্ছে জনগণ তো তার কাজের জন্য ভোট দিবে। জনগণকে যখন আপনিও স্বীকার করছেন যে সরকার সমর্থক না হলে তিনি কাজ করতে পারবেন না, তাহলে জনগণ কেন আপনাদের প্রার্থীদেরকে ভোট দিবে? আমাদের প্রার্থীদেরকে এই জন্য ভোট দিবে কারণ যেই সরকার, স্থানীয় সরকার নিয়ন্ত্রণ করে স্থানীয় এই কি বলে সিটি কর্পোরেশনকে, তাহলে সরকারকে দায়িত্ববান হতে হবে, সৎ হতে হবে, যে না জনগণ যেই সিটি দেখেন, এই সরকার কোথায় থাকে, সরকারও তো এই সিটিতেই থাকে। সুতরাং সিটি কর্পোরেশন যে উন্নয়ন করবে, এই উন্নয়ন তো সরকারের নিজেরও সেই উন্নয়নের অংশীদার হওয়ার কথা। কিন্তু সরকার যদি মনে করে যে না আমার দলের লোককে জনগণ ভোট দেয় না, তাহলে সেই জনগণের উন্নয়ন নিয়ে আমাদের এত মাথা ব্যথার দরকারটা কি, যেটা জাতীয়ভাবেও এই সরকার করছে। যে কারণে আর জনগণ কি করে, তাহলে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করলে জনগণের কি লাভ হবে, আমি সেটি জানতে চাই। স্থানীয় সরকারে ভোট এই কারণে দিচ্ছে, যারা আজকে প্রার্থী, নির্বাচনটা কি আসলে, যে 5 জন প্রার্থী একটি পদে নির্বাচন করছে, ওই 5 জন প্রার্থীর মধ্যে উপযুক্ত প্রার্থী যিনি, জনগণের দায়িত্ব হলো তাকে নির্বাচন করা। জনগণ সরকার এই মুহূর্তে বিমতাসুলভ আচরণ করবে এবং কেন করবে, অথবা তাদের নির্বাচিত প্রার্থীর প্রতি এইরকম বিমতাসুলভ সরকার আচরণ করতে পারে, এটা ভাবার তোয়াক্কা জনগণ করে না। জনগণ এই কারণে নির্বাচন করার মালিক। অনেক ধন্যবাদ। সুতরাং সরকার যদি বিমতাসুলভ আচরণ না করে, তাহলে যে সকল প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার সামান্য হলেও বাস্তবায়ন করা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ হল অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক, আমরা কথা বলছিলাম আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে এবং একটি চাওয়া এখন জনগণের, ভোটারদের, যে সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং জনগণের যে ভোটারদের যে পছন্দের প্রার্থী, অধিকাংশ ভোটার যাকে ভোট দেবেন তিনি যেন বিজয়ী হতে পারেন, যে কোনো দলের হতে পারেন, যে কোনো পক্ষের হতে পারেন তিনি। এবং আমরা আশা করব যে এই আকাঙ্ক্ষাটি বাস্তবায়নে সরকারের দায়িত্ব যেতে বেশি, সরকার সৎ থাকবে, সচেষ্ট থাকবেন। একইভাবে অন্যান্য রাজনৈতিক পক্ষ যারা অংশ নিচ্ছেন তাদেরও দায়িত্ব আছে, কারণ তারাও অভিযোগের বাইরে নয়, তাদের ক্রিয়াকলাপ যে প্রশ্নের ঊর্ধ্বে সেটিও বলা যাবে না, কাজে তাদের ভূমিকাটাও ইতিবাচক হওয়া বাঞ্ছনীয়। এবং সেই সঙ্গে এই নির্বাচনের পরে স্থানীয় সরকার কাঠামোর যে আমূল সংস্কার দরকার, এই আলোচনা উঠে এসেছে, সেই বিষয় নিয়ে যারা বিজয়ী হবেন তারা এবং সম্ভব হলে যারা পরাজিত হবেন তাদের নিয়ে এটি আসলে আন্দোলন, নাগরিক আন্দোলন গড়ে তোলাটাই হবে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের প্রধান কাজ। কারণ
এর বাইরে সেটি না হলে তারা কিন্তু নামে মাত্র ঠুটো জগন্নাথ হয়ে থাকবেন। যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন এটি মোটামুটি সবাই জানেন, যাদের বোধবুদ্ধি আছে যে এগুলো প্রতিশ্রুতি দেওয়ার জন্য তারা দিয়েছেন, আসলে তাদের তেমন কোনো ক্ষমতা নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।